হ্যালো এভরিওয়ান, শোনা যাচ্ছে কথা? আই হোপ শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো এভরিওয়ান, শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে ঠিক মতো। আই হোপ শোনা যাচ্ছে। হ্যালো ওকে, আমরা হচ্ছে যে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। সো আমরা ফার্স্ট ক্লাসটা হচ্ছে একটু লাইভে নিচ্ছি পেজ থেকে, এবং আমরা আস্তে আস্তে অন্যান্য একটু গ্রুপগুলোতে শেয়ার করে নিই, দেন হচ্ছে আমরা ইভেন্চুয়ালি ক্লাসটা স্টার্ট করে দিব। আপনাদের যাদের যাদের হচ্ছে যে ক্লাসটা করার ইচ্ছা, আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন, সো দ্যাট দে ক্যান অলসো জয়েন ইফ দে ওয়ান্ট, এই আর কি। তো আমি একটু আমার গ্রুপগুলোতে শেয়ার করে নিই, দেন আমি অটোমেটিক্যালি চলে যাচ্ছি। এটা গেল, দেন হচ্ছে যে আর কিছু গ্রুপে শেয়ার করা বাকি। ওকে, ডান, আমরা স্টার্ট করব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ ফর জয়নিং। আমরা আজকের ক্লাসটা হচ্ছে যে ফেসবুক লাইভ থেকে নিচ্ছি, বাট এরপর থেকে আমরা মূলত জুমের প্রাইভেট ব্যাচেই নিব। সো জুম লিঙ্কে ক্লাস করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তোমাদের যে কোনো কোয়েশ্চেন তোমরা ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারো। ফেসবুকে কমেন্ট করে করে কোয়েশ্চেন করা প্লাস ফেসবুকের টোটাল অ্যালগোরিদমটা আমার কাছে অনেক ডিস্ট্রাক্টিং মনে হয়। সো এই জন্য আমি সবসময় জুমে ক্লাস নিতে প্রেফার করি। সো আমাদের লেকচারে হচ্ছে টোটাল প্রোগ্রেশনটা বোঝানোর আগে একটু বুঝাই নিই হচ্ছে যে আমাদের এই এন্টায়ার কোর্সটা কিভাবে প্ল্যান করা, এবং আমরা কিভাবে হচ্ছে তোমাদেরকে পুরো এন্টায়ার কোর্স হচ্ছে পুরো ফিজিক্সটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ক্লাসটা করলে ডিটেল বুঝতে পারবা, বাট লাইক এনিওয়ে। তো এটা আমাদের আজকে ফার্স্ট লেকচার, দেখতেই পাচ্ছ চ্যাপ্টার 2 এর লেকচার 1, ভেক্টরের মৌলিক পরিচয় বা হচ্ছে যে বেসিক হচ্ছে যে আমাদের যত ধরনের আইডিয়াস আছে ভেক্টরের ব্যাপারে। বাট তার আগে লেটস জাস্ট ফার্স্ট আন্ডারস্ট্যান্ড যে আসলে আমাদের পুরো এন্টায়ার কোর্সের টপিকটা কিভাবে হচ্ছে যে আমরা ডিজাইন করেছি। সো কোর্সের টপিকটা ডিজাইন করার ব্যাপারে আমরা একটু লিখে দিই, লিখে আগে বুঝাই যে কোর্সটা কিভাবে ডিজাইন করা। সেটা হচ্ছে HSC 26, এটা হচ্ছে অ্যাডভান্স ফিজিক্স সাইকেল 1, অ্যাডভান্স ফিজিক্স সাইকেল 1। এটার ক্লাসের টাইমিংটা প্রত্যেক সোম এবং বুধবার, মানে মানডে অ্যান্ড ওয়েডনেসডে সকাল 11টায় হবে, আপাতত 11টায় হবে, আনটিল আপনাদের কলেজ খুলছে। এবং আপনাদের কলেজ খুলতে দেরি আছে, কারণ আপনাদের এখন রেজাল্টই হয় নাই। রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করবেন করে টোরে, দেন কোরবানির ঈদের পরে কলেজ শুরু হওয়ার কথা। সো আমার মনে হচ্ছে সামহাও আমার কোর্স মনের মধ্যে শেষ হয়েও যেতে পারে, হবে না অফকোর্স, আমাদের রাস্তার একটা মাস অবশ্যই হচ্ছে যে অন্য একটা টাইমে শিফট করতে হবে। তো যখন কলেজ শুরু হবে তখন আমরা একটা নতুন টাইম দিব, সেটা অবশ্যই আপনাদের সবার সাথে ডিসকাস করে দিব। দেন এটার পরে হচ্ছে যে আমাদের মূলত এই কোর্সের আন্ডারে আমরা কি কি চ্যাপ্টার কমপ্লিট করব। আমরা চ্যাপ্টার কমপ্লিট করব ভেক্টর, আমরা চ্যাপ্টার কমপ্লিট করব গতিবিদ্যা বা হচ্ছে ডাইনামিক্স, গতিবিদ্যা। এরপরে আছে আইডিয়াল গ্যাস, এবং ওইদিকে আছে তাপ গতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। এর মধ্যে মাথায় রাখবেন এই প্রথম তিনটা হচ্ছে ফার্স্ট পেপারের, আর এটা হচ্ছে সেকেন্ড পেপারের। এভাবে করানোর উদ্দেশ্য হচ্ছে বেশিরভাগ কলেজে এই প্রোগ্রেশনটাই মেনটেন করে। আর যদি আপনারা মোটামুটি আমার সাথে রেগুলার ক্লাস করে 4টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারেন, এবার হচ্ছে আপনি যখন কলেজে ঢুকবেন আপনার অলরেডি কলেজের প্রথম টিউটোরিয়ালের সিলেবাস শেষ। সো আপনি অন্যদের থেকে অনেক আগায় থাকবেন। সো এবং মোটামুটি যারা ঢাকায় আছেন, আমার কিন্তু মোটামুটি অফলাইন ব্যাচে অলরেডি পুরো দমে ক্লাস শুরু হয়ে গেছে, এবং অফলাইন ব্যাচে আমার ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে অন্য মানে ব্যাচও দিতে হচ্ছে, এরকম একটা অবস্থা। সো আপনারা যদি মনে করেন যে না আসলে মানুষজন পড়াশোনা শুরু করে না, দ্যাটস ভেরি রং। অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছে, এখানে কোনো প্রেশার নাই যে আপনাকে এখনই করতে হবে, বাট বসে থাকার থেকে হয়তো পড়াশোনা করাটা ভালো। আমার ক্লাসের একটা খুব সিম্পল রুল আছে, আমি টোটাল 1.5 ঘন্টা করে ক্লাস নিব, বিকজ আমি জানি এর থেকে বেশি আপনার মনোযোগ ধরে রাখা সম্ভব না। আমি 1.5 ঘন্টা বেশি ক্লাস নিব না। আমাদের একটা প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ থাকবে, ওই মেসেঞ্জার গ্রুপে আমরা হচ্ছে মূলত জুমের লিঙ্কগুলো দিব, এবং আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন। এবং জুমে যখন ক্লাস করবেন তখন আপনার মনে হবে যে আসলে আপনি মোটামুটি হচ্ছে যে একটা লাইভ অফলাইন ক্লাসের মতোই ক্লাস করছেন, বিকজ আপনি যত ধরনের প্রশ্ন আছে সবই জিজ্ঞেস করতে পারবেন। এবং আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে, আমি এক্সট্রা আপনাদেরকে যে আলাদাভাবে একটা নাম কি সলভ ক্লাস দিতে হবে এমন না, আপনারা যে কোনো সময় মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন। আপাতত আমি সেভাবেই হচ্ছে যে আপনাকে মেসেঞ্জারের মধ্যে সলভ করে দিব, লাগলে আপনাকে এক্সট্রা মানে বুঝাই দিব। মানে আপনার প্রবলেম থাকলে আপনি আমাকে প্রাইভেটলি ডিরেক্টলি মেসেজ করবেন যে ভাই আমি এই টপিকটা বুঝিনি, আরেকবার বুঝাই দেন, ভাই এই জিনিসটা পারতেছি না, এটসেট্রা। ডিরেক্ট মেসেজ করবেন। প্রতি ক্লাসের শেষে আপনাদের যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো হচ্ছে যে গ্রুপে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে, আপনারা গ্রুপ থেকে হচ্ছে যে দেখে নেবেন, গ্রুপ আপলোড। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি চেষ্টা করব এই কোর্সে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার
সবকিছু কমপ্লিট করে দেওয়ার। সো আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন ভাইয়া আমি কিভাবে কি করবো, আপনি অ্যাডমিশন পার্ট কমপ্লিট করবেন কিনা। আমি নিজ দায়িত্বে সেটা করে দিব, এটা আপনার টেনশন করা লাগবে না। আমি একাডেমিক টু অ্যাডমিশন সবই হচ্ছে কমপ্লিট করে দিব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে যে আমার বলা খুবই ইম্পর্টেন্ট, না বললে হচ্ছে একটু ঝামেলা হয়ে যাবে, সেটা হচ্ছে আপনারা অনেকে হচ্ছে যে ভয় পাচ্ছেন যে আসলে ভাই আমি কোনটা বই পড়বো, কি কি করবো। যেহেতু আপনারা এখন সবাই নতুন, আপনাদের জন্য আপাতত দুটো বই কিনতে হবে। আমার কোর্সে থাকার জন্য বই না কিনলেও হবে, কারণ আমি সেইভাবেই পড়াবো, ডোন্ট ওয়ারি, আজকে ক্লাসটা করলে বুঝে ফেলবেন। বাট যদি আপনারা কি হচ্ছে তারপরে বই কিনতে চান, দুটো বই আমি রেকমেন্ড করি। একটা হচ্ছে ইসহাক স্যারের বই, আর একটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। এই দুটো বই কিনে ফেললে ভালো। এই দুটো বইয়ের বাইরে আপাতত আপনার দ্বারা কিছু কিনা লাগবে না আপাতত। তারপরে গাণিতিক, ফিজিক্স সহ অন্যান্য জিনিসপত্র আপনার পরে কিনবেন, বাট আপাতত শুরু করার জন্য দুটো বই কিনলেই হবে। দুটো বইয়ের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিনে ফেলা ভালো, যেহেতু এখনো নতুন এডিশন আসে নাই। তাই আপনারা পারলে পুরান এডিশনের কোনো একজনের কাছ থেকে সংগ্রহ করে আপাতত পড়েন। নতুন এডিশন বের হলে একবারে কিনে ফেললেন। নতুন এডিশনে জাস্ট কিছু নতুন কোয়েশ্চেন অ্যাড হয়, এমন না যে নতুন থিওরি অ্যাড হয়। সো আমাদের এর জন্য থিওরিগুলো পড়তে কোনো সমস্যা হবে না। আমি আপনাদের চেষ্টা করবো একবারে হচ্ছে যে এমন ভাবে নোট করে দিতে যেন আপনাদের এইচএসসি পর্যন্ত এই নোটটা পড়লেই হয়। তো সবাই নতুন খাতা কলম নিয়ে একবারে বসা শুরু করেন, এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে আপাতত আমাকে চ্যাটে হচ্ছে জিজ্ঞেস করতে পারেন। আসেন আমরা তাহলে স্টার্ট করে দিচ্ছি। তাহলে আমাদের কোর্সের হচ্ছে সব ডিটেইল আই গেস আপনারা বুঝেছেন। কোর্সে যদি কি এনরোল করতে চান, অলরেডি অনেকে এনরোল করে ফেলেছে, যারা এনরোল করতে চান এখনো তারা আমাদেরকে ইনবক্স করবেন। আর আজকের ক্লাসটা করেন, বুধবারের ক্লাসটা করেন, ক্লাস করে যাচাই বাছাই করে দেন হচ্ছে অ্যাড হন। আমি প্রতি বছরই প্রচুর পরিমাণ স্টুডেন্ট হচ্ছে যে ফিজিক্স এবং আইসিটির পড়াই। আমার আইসিটির অনলাইন যে ব্যাচ সেখানে অলরেডি 220 জন ক্রস করেছে। সো আশা করি ফিজিক্স ব্যাচও ভালো কিছু একটা হবে। ওকে, শুরু করি আমরা। প্রথম হচ্ছে ভৌত রাশি, বা যেটাকে আমরা বলি হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির আইডিয়াটা কি? আমাদের এই যে পুরো পৃথিবী আছে, এই পুরো পৃথিবীতে আমরা জানি যে দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে যে তার গুণ, এবং আরেকটা হচ্ছে রাশি, বা আমরা বলতে পারি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। এই পুরো মহাজগতেই দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। এর মধ্যে কোয়ালিটি হচ্ছে এমন সকল বিষয় যেগুলো মেজার করা যায় না। এটা তোলা লাগবে না, আমরা এখান থেকে তোলা শুরু করব। এমন সকল বিষয় যেগুলো মেজার করা যায় না, যেমন তুমি কাউকে প্রচন্ড ভালোবাসো, কিন্তু তুমি যতই তাকে বলো না কেন আমি এত এত বিঘা ভালোবাসি, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, বিকজ ইটস আ ফিলিং। ঠিক একইভাবে মনে করো তোমাকে যদি বলা হয় 2 কেজি চাল দাও, তুমি সেটা মেজার করতে পারো। সো মেজার করা যায় না কিনা, মাপা যায় না কিনা, তারপর বেসিস করে রাশিকে, মানে যে সকল ফিজিক্যাল সকল জিনিসপত্রকে আমরা 2 ভাগে ভাগ করেছি, মানে মহাজগতের। একটা হচ্ছে কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি। তো ভৌত রাশি মানে হচ্ছে যেগুলোর ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ যেগুলো হচ্ছে যে আপনি বাস্তব জগতে ধরতে পারবেন, দেখতে পারবেন এবং হচ্ছে অনুভব করতে পারবেন, তাদের আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমরা একটু দেখার চেষ্টা করি ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কি কি আছে। ফিজিক্যাল কোয়ান্টিটি বেসড আপন two things. one হচ্ছে যে এক্সপ্রেশন বা প্রকাশ, এবং আরেকটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন বা গঠন। তো আমাদের ভৌত রাশিকে আমরা বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আমাদের এক্সপ্রেশন বা প্রকাশ, একটা হচ্ছে যে আমাদের কনস্ট্রাকশন বা গঠন। আচ্ছা, বলতে ভুলে গেছিলাম, আমাদের সকল কোর্স, মানে আমি যত কোর্স নেই সবগুলোই ইংলিশ ভার্সন প্লাস বাংলা ভার্সন দুটোই থাকে। তো আপনারা যারা ইংলিশ ভার্সন মনে করেন না যে আপনাদেরকে সবাই ভুলে গেছে, অ্যাটলিস্ট সবাই ভুলে গেলেও আমি আছি, ডোন্ট ওয়ারি। এফবি গ্রুপে নিব না, এটা আমরা জুমের প্রাইভেট ব্যাচে নিব। আজকেরটা হচ্ছে জাস্ট যেহেতু প্রথম ক্লাস, এর জন্য আমরা এফবি গ্রুপে নিচ্ছি, গ্রুপে না মানে পেজ থেকে নিচ্ছি আর কি। কোর্সের প্রাইস সবকিছু হচ্ছে আপনার আমাকে ডিটেল নামকি ইনবক্স করেন, আমরা ডিটেল বুঝাই দিবনি। এখানে দেখেন আমাদের এক্সপ্রেশনের বেসিসে আমরা টোটাল রাশিকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর, এবং এইটা যে এখন পড়াচ্ছে সেটা আসলে ঠিক না, বাট আনফরচুনেটলি বেশিরভাগ কলেজ মানে টিচার এখন তোমাদের এটা পড়ায় দেখে আমি পড়াচ্ছে, এটা হচ্ছে টেন্সর। ইন রিয়ালিটি সবগুলাই টেন্সর, বাট স্কেলার, ভেক্টর এবং টেন্সর কোনো সময় আলাদা করে ব্যাখ্যা করা হয়। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে লিখে ফেলেন যার শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড আছে। স্কেলার রাশি কি? তার শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড আছে। যেভাবে বোর্ডে লিখবো ভাই সেভাবে নোট ডাউন করবেন। ভেক্টর রাশি হচ্ছে যার একই সাথে মান বা ম্যাগনিটিউড, আবার ওইদিকে ডিরেকশন বা দিক দুটোই আছে, তাকে আমরা বলছি হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশির এক্সাম্পল আপনারা প্রচুর পাবেন, যেমন সরণ বা ডিসপ্লেসমেন্ট
তাই না, সরণ বা ডিসপ্লেসমেন্ট, কিংবা হচ্ছে ফোর্স বা হচ্ছে আমাদের বল, এগুলো সবই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যেমন তাপমাত্রা বা টেম্পারেচার, তাপমাত্রা বা টেম্পারেচার, কিংবা অনেক সময় দূরত্ব বা ডিস্টেন্স, এগুলো সব হচ্ছে আমাদের স্কেলার রাশি। এখন স্কেলার আর ভেক্টর আমরা সবাই চিনি ছোটকাল থেকে। প্রশ্ন হচ্ছে ভাইয়া মানে টেনসর রাশিটা কি? টেনসর রাশি হচ্ছে জেনারেলি এমন সকল রাশি যাদের মান আছে, মান বা ম্যাগনিটিউড আছে, কিন্তু এই মান বা ম্যাগনিটিউডটা অনেক সময় অ্যাক্সিস ডিপেন্ডেন্ট বা হচ্ছে অক্ষ নির্ভরশীল। জাস্ট লিখে রাখেন এরকম কিছু একটা এক্সিস্ট করে। যেমন জেনারেলি সাধারণত আমরা তড়িৎ, জড়তার ভ্রামক, এদের কোনো সময় আমরা টেনসর রাশি বলি। বাট আপনারা যখন একটু বড় হবেন তখন বুঝবেন সবই টেনসর। সেটা এখন বোঝানো সম্ভব না আমার পক্ষে, বিকজ আপনারা এখন অনেক ছোট, এবং আমি এটা পড়াইতাম মনে এইভাবে আনলেস এন্ড আনটিল লাইক a lot of teachers exactly teach like this, যে হচ্ছে যে টেনসর রাশি এক্সিস্ট করে। আমি না পড়ালে ভাববেন যে ভাইয়া জানে না, বাট জাস্ট বুঝাই রাখতেছি। আপাতত যে এতটুকু লিখে রাখেন, টেনসর আপনাদের পরীক্ষায় কখনো আসবেও না এবং এটা দরকারও নাই। ইনফ্যাক্ট অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হচ্ছে যে টেনসর রাশি নিয়ে ডিটেইলে পড়ে না, বিকজ তাদের এটা দরকার হয় না। এখন আসেন কনস্ট্রাকশন বা গঠনের উপর বেসিস করে। কনস্ট্রাকশন বা গঠনের উপর বেসিস করে আমাদের টোটাল হচ্ছে যে রাশি তিনটা। একটা হচ্ছে মৌলিক বা ফান্ডামেন্টাল, মৌলিক বা ফান্ডামেন্টাল, তারপরে আছে আমাদের লব্ধ বা ডিরাইভড, লব্ধ বা ডিরাইভড, আর ওইদিকে আছে সম্পূরক বা কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি। আমরা এটা ডিটেইল বুঝবো, ঠিক আছে? আগে সবাই এতটুকু তাহলে নোট ডাউন করি। কারো কি এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? কনস্ট্রাকশন মানে হচ্ছে আমাদের যে রাশিগুলো গঠিত হচ্ছে বা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আমরা পাচ্ছি, সেটা কি নিজে নিজেই গঠিত হলো, নাকি কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটি মিলে একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি দিল, সেটার উপর বেসিস করে আমরা মূলত এটাকে তিন ভাগে ভাগ করেছি। আগে সবাই একটু নোট ডাউন করেন, করার পরে ভাইয়াকে একটু বললেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। এই ক্লাসটা কি রেকর্ডিং থাকবে কিনা? আমাদের আনটিল এইচএসসি পর্যন্ত যতগুলো ক্লাস হবে কোর্সের, সেগুলো সবগুলো রেকর্ডিং থাকবে। ইনফ্যাক্ট আপনাদের হচ্ছে যে যদি কারো এক্সাম, আচ্ছা আপনাদের দরকার হবে না, বাট পরবর্তী সাইকেলগুলোতে আমরা পুরো আর্কাইভ ক্লাসও দিয়ে দিব। অর্থাৎ আমার তো 25 ব্যাচের জন্য সব ক্লাস নেওয়া আছে, তো তাদের এন্টায়ার আর্কাইভটা আমি তখন আপনাদের সাথে শেয়ার করে দিব। ওটা পরবর্তী সাইকেল, এই সাইকেলে দরকার হবে না। ওকে, সবার ডান? সবাই নোট করেছেন? ওকে, সবার নোট করাও ডান। তাহলে আমরা হচ্ছে পরেরটাতে চলে যাচ্ছি। এখন বলা হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা পরবর্তী অংশটা একটু দেখি। এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমাদের প্রথমত যেটা জানা দরকার, সেটা হচ্ছে ভাইয়া এই যে আমরা বললাম যে আমাদের মৌলিক, লব্ধ এবং সম্পূরক আছে, সেই মৌলিক, লব্ধ এবং সম্পূরকের মধ্যে বেসিক ব্যাখ্যাটা কোন জায়গায়, বা আমরা কোন কোন জায়গায় আছে ওদের মধ্যে ডিফারেন্সটা দেখি। প্রথমত আসেন মৌলিকের মধ্যে। মৌলিক বা ফান্ডামেন্টাল, কি লিখতে পারি? যে সকল রাশি অন্য রাশি থেকে উদ্ভূত নয়। ইংলিশ ভার্সনে লিখতে পারেন the quantities which are not derived from other quantities, তাদেরকে আমরা বলছি মৌলিক রাশি। আপনাদের যদি আমি জিজ্ঞেস করি যে ভাইয়া মৌলিক রাশি পৃথিবীতে কয়টা আছে, তাহলে আপনারা বলতে পারবেন?
পৃথিবীতে কয়টা মৌলিক রাশি আছে? আপনাদের মোস্ট প্রবাবলি এই সেম জিনিসটা হচ্ছে অনেকবার পড়ানো হয়েছে। সো আই রিয়েলি হোপ আপনাদের হচ্ছে যেটা পারা উচিত যে পৃথিবীতে মৌলিক রাশি কয়টা আছে। আচ্ছা, মোটামুটি তারা ব্যাখ্যা এখানে অনেকে অ্যান্সার করেছেন যে মৌলিক রাশি কতগুলো আছে। ভেরি গুড। তাহলে আমরা যদি মোটামুটি সেটা বুঝতে পারি তাহলে আমরা আগায় যাই। ওকে, নাইস, সবাই মোটামুটি পারছেন। দ্যাট ইজ এগেন ভেরি গুড যে আপনারা মোটামুটি সবাই হচ্ছে যে মনে আছে যে এক্স্যাক্টলি কিভাবে মৌলিক রাশিটা বের করতে হয় বা মৌলিক রাশি কত প্রকার। তাহলে আমরা আগায় যাই। আমাদের এই জায়গায় হচ্ছে যে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি যে মৌলিক রাশি টোটাল আমরা জানি 7টা। কয়টা বললাম আমরা? পৃথিবীতে টোটাল মৌলিক রাশি আছে হচ্ছে যে 7টি মৌলিক রাশি। এবং আপনারা 9-10-এ থাকতে এই সবগুলো মৌলিক রাশি কিন্তু বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কিন্তু আপনারা পড়েছেন। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি ছিল? আমাদের প্রথমে ছিল হচ্ছে দৈর্ঘ্য বা হচ্ছে যে আমাদের এখানে ডিস্টেন্স, যেটা আমরা ডি দিয়ে প্রকাশ করতাম, এবং সেটার একক ছিল হচ্ছে মিটার। এটা একক বা ইউনিট ছিল হচ্ছে মিটার। দৈর্ঘ্যর পরে ছিল হচ্ছে আমাদের ভর বা যেটাকে আমরা বলতাম ম্যাস। ম্যাস তো ম্যাসই, সেটাকে আমরা সাধারণত এম দিয়ে প্রকাশ করতাম এবং এটার একক ছিল হচ্ছে কেজি, রাইট? যদি মাত্রা দিয়ে বুঝাই তাহলে এটা এল, এটা এম, এটা হচ্ছে মাত্রা বা ডিমেনশন। অন দি আদার হ্যান্ড, দৈর্ঘ্য ভরের পরে আমাদের ছিল হচ্ছে যে সময় বা টাইম। টাইম হচ্ছে আমাদের টি ছিল, যেটার একক ছিল সেকেন্ড। দেন আমাদের ছিল হচ্ছে তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো। তড়িৎ প্রবাহকে আমরা সাধারণত প্রকাশ করতাম আই দ্বারাই এবং এটার একক ছিল হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, এতটুকু পর্যন্ত জানলাম। এতটুকুর পরে আমাদের ছিল আরো হচ্ছে যে 3টা। তার মধ্যে একটা ছিল দীপন তীব্রতা বা যেটাকে আমরা বলি লুমিনাস ইন্টেন্সিটি। এই লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম আমার মনে নাই, বাট এটার একক ছিল হচ্ছে ক্যান্ডেলা। এটা আমার মনে আছে, এটা একক ছিল হচ্ছে আমাদের ক্যান্ডেলা। ওকে, নাইস, এতটুকু পর্যন্ত আমরা জানি। এরপরে আমাদের আরো কি কি ছিল? এরপরে আমরা জানি আমাদের আরো হচ্ছে যে 2টো রাশি ছিল। এর মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা, তাপমাত্রা বা টেম্পারেচার, এবং সেটা হচ্ছে যে আমাদের প্রকাশ করতাম আমরা এটা প্রকাশ করতাম মনে কিছু একটা কিছু আমরা লিখতাম হচ্ছে কেলভিন। এতটুকু পর্যন্ত জানছি সবাই? ওকে, এতটুকু পর্যন্ত জেনেছি। এটার পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের লাস্ট আরেকটা বাকি ছিল। এতটুকু সবার কমপ্লিট হয়েছে আশা করি। আচ্ছা, এতটুকু সবার কমপ্লিটেড। এতটুকু সবার কমপ্লিট হইলে আমরা চলে যাব হচ্ছে লাস্ট, আমাদের বাকি ছিল হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ ম্যাটার। পদার্থের পরিমাণটাকে আমরা জেনারেলি হচ্ছে যে এটার প্রকাশ করতাম হচ্ছে যে আমরা এন দ্বারা, এবং এটা হচ্ছে যে একক ছিল মোল। ও আচ্ছা, কেলভিন যেটা সেটা ছিল থেটা দ্বারা প্রকাশ করতাম এই জায়গায়, আর দীপন তীব্রতাকে আমরা জে দ্বারা প্রকাশ করতাম। এই ছিল হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট। সব এতটুকু তোলা হয়ে গেলে বললেন? সবার তোলা হয়েছে? মোল, হ্যাঁ রাইট, সবার তোলা হয়ে গেলে বললেন? ওকে, নাইস। তাহলে সবার মোটামুটি হচ্ছে যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে হচ্ছে যে ডিটেইলটুকু জানা হয়েছে। তো এখন আমরা জানো মৌলিক রাশি 7 প্রকার। এই 7টা মৌলিক রাশি থেকে এখন আমাদের বাকি সকল হচ্ছে যে ডিরাইভ বা লব্ধ কোয়ান্টিটি গুলোকে আমরা পেয়ে থাকি। তাহলে আমরা কি করব? আমরা যদি এখন খেয়াল করে দেখি, আমাদের এটা গেল হচ্ছে যে মৌলিক রাশি। এখন আমরা চলে যাবো ডিরাইভড কোয়ান্টিটিতে, যে আসলে কিভাবে ডিরাইভ কোয়ান্টিটি আসে। সো এটা আমাদের একটা ব্যাখ্যা লেখার বোঝা নেই, বাট মাথায় রাখতে হবে যে ডিরাইভ কোয়ান্টিটি এক্সিস্ট করে এবং সেটা কেন এক্সিস্ট করে। তাহলে তারপর কি আছে? লব্ধ রাশি বা ডিরাইভড কাকে বলে? লব্ধ বা ডিরাইভড, ফার্স্ট অফ অল এটা সংখ্যায় অসংখ্য অসংখ্য এক্সিস্ট করে।
আনকাউন্টেবল। পৃথিবীতে অসংখ্য যে ডিরাইভড রাশি এক্সিস্ট করে, বাট মেইন প্রশ্ন হচ্ছে এটা সংজ্ঞাটা কি লিখবো। দেখো যে সকল রাশি মৌলিক রাশি থেকে উদ্ভূত তাদের লব্ধ রাশি বলে। The quantities derived from fundamental quantities. Fundamental quantities. ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে এটা কাকে বলবে সবকিছু আমরা ডিটেইলে লিখে ফেলছি। এখন যেটা আমাদের জানা নাই সেটা হচ্ছে সম্পূরক কাকে বলে বা সাপ্লিমেন্টারি কাকে বলে। সম্পূরক রাশিটা খুবই মজার এবং খুবই সহজ একটা জিনিস, আপনাদের হয়তো এটা 9-10-এ পড়ানো হয় নাই, বাট এখন আপনারা আরো ডিটেইলে জানতে পারবেন যে সাপ্লিমেন্টারি রাশি বলতে আসলে আপনি কাকে বুঝতে পারছেন। সাপ্লিমেন্টারি বলতে আপনি বুঝাচ্ছি, মনে করেন অ্যাঙ্গেল বা কোণ হচ্ছে সাপ্লিমেন্টারি। এটা সংজ্ঞা হচ্ছে যে সকল রাশি নিজে কোনো কিছু প্রকাশ করে না, বরং অন্যের বৈশিষ্ট্য প্রকাশ করতে সাহায্য করে। তাদের সম্পূরক রাশি বলে। ইংলিশ ভার্সনে লিখে ফেলবো, the quantities which help express other quantities are called supplementary quantities. ঠিক আছে, তাদেরকে আমরা বলছি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। এখন এই সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস আসলে কিভাবে হচ্ছে যে ফাংশন করবে, বা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস আসলে আমরা কি কি ধরনের জিনিসপত্র দেখতে পাবো। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস মানে হচ্ছে, যেমন দেখেন অ্যাঙ্গেল একটা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, বা আমরা বলতে পারি কোণ একটা সম্পূরক রাশি। কারণ মনে করো তুমি এই বরাবর তুমি যখন যাচ্ছ তখন তুমি হঠাৎ করে হচ্ছে বললা যে না আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকজন মানুষ 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা wouldn't have made sense যদি না তুমি বলতা আমার লাইনের সাপেক্ষে। সো জাস্ট র্যান্ডম 30 ডিগ্রি ক্যান বি এনি 30 ডিগ্রি, সেটা কার সাপেক্ষে সেটা ম্যাটার করে। সো 30 ডিগ্রি নিজস্ব কোনো ব্যাখ্যা নাই, বাট ও কি করে, ও আরেকজনকে ব্যাখ্যা দেয়, বা আরেকজনের হচ্ছে যে কি বলে এটাকে অবস্থানকে হচ্ছে যে ও প্রকাশ করতে সাহায্য করে। বুঝতে পেরেছি? তাহলে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কি একটা নাম কি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। তাহলে এক্সাম্পল কি হবে, কোণ বা অ্যাঙ্গেল। সবাই বেসিক বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এক্সাম্পল হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল, আমরা এতটুকু বুঝতে পারলাম। এটার পাশাপাশি আমরা আরো অনেক জিনিস শিখতে পারি। কোণ বা অ্যাঙ্গেল তো আমরা শিখলাম, এটার পাশাপাশি আমরা এটাও শিখতে পারি যে আসলে আমাদের যে সাপ্লিমেন্টারি রাশিগুলো আছে এগুলো কিন্তু ডিমেনশনলেস। এগুলো কি লেস? ডিমেনশনলেস, বা এগুলোর মাত্রাহীন। ডিমেনশনলেস বা মাত্রাহীন। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের তাহলে ডান। সবার নোট ডাউন করা হলে আমাকে জাস্ট একটু কমেন্টে বলবেন যে ভাই নোট করা শেষ, আমরা আগাইতে পারি। ভেরি গুড, ডান।
তাহলে হচ্ছে যে আমাদের মোটামুটি হচ্ছে যে সবার নোট করা শেষ হয়েছে। তাহলে আমরা সকল রাশি সেটা কি কি ধরনের হতে পারে সেটার একটা ডিটেইল ব্যাখ্যা জেনেছি। ব্যাখ্যা জানা হয়ে গেলে আমরা এখন পরবর্তীটাতে চলে যাব। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম কোনটা কি আছে। এখন আসেন দিকের ব্যাখ্যা। দিকের ব্যাখ্যাটা আলাদাভাবে পড়ানোর একটা কারণ আছে। আমরা তো জানলাম যে ভেক্টর রাশি এমন সকল রাশি যাদের মান এবং দিক দুটোই আছে, কিন্তু ভেক্টর রাশির আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে ভেক্টর রাশির এই যে দিকটা আছে সেটা আপনাদের পুরো এন্টায়ার চ্যাপ্টারে টোটাল আপনারা 3 ভাবে ব্যাখ্যা দেখবেন। কয় ভাবে? 3 ভাবে ব্যাখ্যা দেখবেন। লিখে ফেলি, ভেক্টরের দিক 3 ভাবে ব্যাখ্যা করা যায়। Like a direction of vector can be expressed in 3 ways. কি? Number 1, east west north south. অর্থাৎ আপনি এইভাবে হচ্ছে যে নরমালি আমরা যে উত্তর দক্ষিণ দিই সেভাবে প্রকাশ করা যায়। নাম্বার 2, আয়ত একক ভেক্টর, এটা আমরা পরে শিখব। আয়ত একক ভেক্টর যেটাকে আমরা বলি হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। আই জে কে। এবং তারপরে আছে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বা কোণ। আমরা 3টা পদ্ধতিতে মূলত এটাকে এক্সপ্রেস করতে পারি। কি বললাম আমরা? ভেক্টরকে 3 ভাবে এক্সপ্রেস করা যায়, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আয়তাকার ভেক্টর যেটা আমরা পরে পড়বো, এবং হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ। এবং আমরা 3টা মেথডই হচ্ছে যে বুঝবো যে কিভাবে এই জিনিসটা ফাংশন করে। ওকে, এটার পরে আমরা লিখে ফেলবো ভেক্টর প্রকাশ করতে 3টি তথ্য দরকার। ভেক্টর প্রকাশ করতে 3টি তথ্য দরকার। To express any vector quantity, we require 3 information. To express any vector quantity, we require 3 info. কি ইনফো আমাদের দরকার হবে? প্রথম অফকোর্স আমাদের জানা দরকার ভেক্টরটার মান কত। সো উই নিড দ্য মান বা ম্যাগনিটিউড। মান বা ম্যাগনিটিউড জানা লাগবে আমাদের একটা ভেক্টরের। ভেক্টরের দিক বা ডিরেকশন অবশ্যই জানা লাগবে, এটা ম্যান্ডেটরি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যেটা আপনারা অনেক সময় জানেন না, এটা হচ্ছে ভেক্টরটাকে প্রকাশ করার জন্য আমাদের একটা ধারক রেখা বা সাপোর্ট লাইন দরকার হয়। এখন ধারক রেখা বা সাপোর্ট লাইন আবার জিনিসটা কি? প্রতিটা ভেক্টর একটা ইনফিনিটি লাইনে বিলং করে। সো ফর এক্সাম্পল আমি কাউকে ঘুষি দিলাম, এটা এই বরাবর একটা ফোর্স, আমার এই বরাবর একটা ইনফিনিটি ভেক্টর লাইন মানে এক্সিস্ট করে, যেখান থেকে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ কেটে নিয়ে একটা ভেক্টর রাশি বানাই। তাহলে আমরা বলতেই পারি এটা যদি সংজ্ঞা চাই কখনো, যে অসীম রেখা থেকে ভেক্টর কেটে নেওয়া হয়। থেকে ভেক্টর কেটে নেওয়া হয়। The infinity line from which a vector is taken. এই হচ্ছে আমাদের টোটাল দিকের ব্যাখ্যা। বুঝতে পেরেছি?
আমরা সবাই একটু সুন্দর করে নোট ডাউন করি আমাদের টোটাল যে জিনিসগুলো বললাম, যে আমাদের এখানে ভেক্টরকে তিনভাবে প্রকাশ করা যায়, দিককে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা দেখব, এবং ভেক্টর প্রকাশ করতে আমাদের তিনটা সেপারেট তথ্য দরকার, মান লাগবে, দিক লাগবে, এবং অসীম রেখা অর্থাৎ কোন সাপোর্ট লাইনে বিলং করে সেটাও জানা লাগবে। কারো কি এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? ভাই আয়তাকার ভেক্টর আমরা এখন বুঝবো না, আমরা পরে বুঝবো। আয়তাকার ভেক্টর আমি এখন ইচ্ছা করে বুঝাই নাই, ডোন্ট ওয়ারি, ওটা আমরা পরে বুঝবো। সবাই এতটুকু হইলে আমরা আগাই। ওকে, নাইস। এখন আসেন আমরা দিকের ব্যাখ্যায় চলে যাই। দিকের ব্যাখ্যায় আমাদের প্রথমত সাপোর্ট লাইনটা কি সেটা একটু আমরা দেখে নিই। যেমন এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইনের কনসেপ্ট। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের ইনফিনিটি লাইন। আমরা ইনফিনিটি লাইন থেকে মনে করেন এতটুকু কেটে নিলাম, এটা এ আর এটা বি। তাহলে এ আর বি যদি আমরা কেটে নিই, তাহলে এই যে আমাদের এ বি ভেক্টর, এ বি ভেক্টরের ধারক রেখা বা সাপোর্ট লাইন হচ্ছে এই রেখাটা। লজিক বুঝা গেছে? ওকে, আগে আমরা এতটুকু তাহলে বুঝতে পারছি। এখন আসেন আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন হবে, আমরা আগে সেটাকে একটু ক্লিয়ার করি। লেখেন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কনফিউশন। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কি কি ধরনের কনফিউশন ফেস করবো আমরা একটু দেখি। যেমন প্রথম আপনাদের অনেক সময় বিভিন্ন জায়গায় দেখবেন, এটা জাস্ট হচ্ছে বাংলা কথার মার প্যাচ। হ্যাঁ, আমি এটা পড়াইতাম না আনলেস আনটিল আপনার এবং আমার দুজনের ভাগ্য এত খারাপ হতো যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে এইখানে সায়েন্স পড়ার সিদ্ধান্ত নিয়েছি। এরকম যদি আমরা দুইজনই পোড়া কপালে না হইতাম তাহলে আমি এটা পড়াইতাম না, বিকজ এটা পড়ানোর কোনো মানে নেই। বাট স্টিল যেহেতু বাংলা কথার মার প্যাচ আছে আমাকে পড়াইতে হবে। দেখেন, এটা হচ্ছে ইস্ট অ্যান্ড সাউথ। ইস্ট সাউথে কি হবে বা পূর্ব দক্ষিণে কি হবে? পূর্ব দক্ষিণের ক্ষেত্রে আমাদের এখানে এই রকম আসবে, এটা ইস্ট, এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ। সো দ্য মোমেন্ট আপনাকে বলতেছে পূর্ব দক্ষিণ ইস্ট সাউথ, এটা মানে হচ্ছে কিছুই না, আপনি ইস্ট এবং সাউথের ঠিক মাঝ বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছেন। কি বুঝাচ্ছে? ঠিক মাঝ বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছেন। এটাকে আমরা বলছি ইস্ট সাউথ ডিরেকশন। ক্লিয়ার? এখন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আপনি এইভাবে একটা ভাবে বলতে পারে, আরেকটা আপনাকে বলতে পারে এইভাবে। কিভাবে বলতে পারে? আপনাকে এইভাবেও চাইলে বলতে পারে যে দেখেন, আপনি এরকম ভাবে আপনাকে লিখে দিবে যে ইস্ট নর্থ 30 ডিগ্রি, বা আপনাকে লিখে দেবে পূর্ব উত্তর 30 ডিগ্রি, পূর্ব উত্তর 30 ডিগ্রি। এখন এখানে আরেকটা ক্যাচাল, পূর্ব উত্তর 30 ডিগ্রি যখন বলছে তখন কার সাথে 30 ডিগ্রি? পূর্ব দিকের সাথে নাকি উত্তর দিকের সাথে? এটা নিয়ে একটা কনফিউশন হয়। এটা কিন্তু ঠিক মতো বলে দিলেই হয়, বাট বলবে না, যেহেতু আপনি অফকোর্স বাংলাদেশে আছেন। সো এখানে আপনাকে যেটা করতে হবে, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তো আমাদের এখানে পূর্ব আর উত্তর, তাই না? তাহলে কি ইস্ট আর হচ্ছে যে নর্থ, পূর্ব উত্তর, যারটা আগে থাকবে তার সাথে অ্যাঙ্গেল হবে। কি বললাম? যার নাম আগে থাকবে তার সাথে অ্যাঙ্গেল হবে। তাহলে পূর্বের সাথে হচ্ছে অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল হয়ে নর্থের সাথে যাবে। বুঝতে পারছি? যারটা আগে উল্লেখ থাকবে তারটার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, বা তার মানে তার সাথে অ্যাঙ্গেল হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমাদের এটা গেল। এটার পরে আসেন আমাদেরকে আরো একটা ভাবে বলতে পারে। এটা বললে তো খুবই সহজ, পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে, বা লিখতে পারি
at 30 degree angle towards north, sorry, at 30 degree angle with east towards north. এই হচ্ছে আমাদের টোটাল আইডিয়া। কারো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে আমাকে জানায়েন। ক্লিয়ার, ভেরি গুড। ভ্যালু 1 ইউনিট হবে মানে কোনটার ভ্যালু ভাইয়া? শাওন বুঝি নাই, কোনটা কোয়েশ্চেনের কথা বলছেন ভ্যালু 1 ইউনিট? ক্লিয়ার, ওকে। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে সবগুলোর কনফিউশন ডান। যদি আমাদের সবগুলো কনফিউশন ডান হয়ে থাকে তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আমরা তাহলে হচ্ছে যে দিকের 3টা ব্যাখ্যা দেখলাম। তাহলে কি আমি যখন পরীক্ষায় বলি যে ভাইয়া উত্তর নাম কি পশ্চিমের সাথে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে উত্তর পশ্চিমের সাথে 30 ডিগ্রি মানে কি উত্তরের সাথে 30 ডিগ্রি হয়ে পশ্চিমের দিকে, বুঝতে পারছি? তো এরকম ভাবে হচ্ছে যে আপনাদেরকে অনেক টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাহলে এখন আসেন আমরা কিছু টাইপ ওয়াইজ ম্যাথে চলে যাব। প্রথম ম্যাথটা আমরা একটু দেখি। এটা আসলে আপনাদের 9-10 এর কনসেপ্টেরই ম্যাথ। ম্যাথ হচ্ছে এরকম। ম্যাথটা হচ্ছে এরকম, এটা 3 মিটার, এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 5 মিটার এবং এটা হচ্ছে আমাদের 3 মিটার এগেন। তাহলে এটা এ, এটা বি। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে এই যে এইভাবে যাচ্ছি আমরা, এইভাবে গেলে আমাদের এ থেকে বিতে সরণ ও দূরত্বের পার্থক্য কত? সরণ ও দূরত্বের পার্থক্য কত? Find out the difference between distance and displacement from A to B. ক্লিয়ার, বুঝতে পেরেছি? এখন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, মানে জিজ্ঞেস করা হয়েছে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কিভাবে জিনিসটাকে সলভ করব। আচ্ছা, অলরেডি অনেক অ্যান্সার দিয়ে দিচ্ছে, which is nice। আপনারা আই গেস জানেন যখন আমরা ভেক্টর রাশি বের করি বা সরণ বের করি তখন আমরা লিস্ট ডিসটেন্স বা সর্বনিম্ন দূরত্ব বা ডিরেক্ট দূরত্বটা নিয়ে কাজ করি। আপনারা 9-10 এটা পড়েছেন। আর দূরত্বের ক্ষেত্রে আমরা কি করি? দূরত্বের ক্ষেত্রে হচ্ছে যে আমরা আসলে পুরোটাকে নিই। তাহলে একজন ব্যক্তি এ থেকে শুরু হয়ে এইভাবে করে যদি বিতে যায় তাহলে সে সুন্দর মতো যখন দূরত্বের কথা আমরা চিন্তা করছি, যদি আমরা তখন দূরত্বের কথা চিন্তা করি তাহলে আসবে 3 + 4 + 5 + 3 কত আসতেছে? 3 4 7 5 12 আর 3 15 মিটার। অন দি আদার হ্যান্ড যদি আমরা সরণ বের করি বা ডিসপ্লেসমেন্ট বের করি, সরণ বা ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের 3, এখানে দেখো আমাদের একটা ছোট ফাঁকা আছে, এটা যদি 4 হয় যদি 5 হয় তাহলে অবশ্যই এটাও 3 মিটার হবে। কেন? ম্যাজিক বর্গ সংখ্যা, 5 4 হলে অফকোর্স এটা 3, তাহলে সরণ হবে 3 + 3 + 3 তথা 9 মিটার। তাহলে ডিফারেন্স কত বা পার্থক্য কত? খুব সিম্পল হিসাব বাচ্চারা, আমাদের পার্থক্য আসবে 15 - 9 তথা 6 মিটার। ওকে, এই গেল হচ্ছে আমাদের টোটাল কোয়েশ্চেন। কারো কনফিউশন থাকলে আমাদেরকে বললেন। সবার কি হয়েছে? তাহলে সরণ ও দূরত্ব সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম ম্যাথটা হচ্ছে পেরে গেছি, যে প্রথম ম্যাথে আমাদের কিভাবে পুরো জিনিসটাকে ফাংশন করতে হবে। কারো কনফিউশন থাকলে বলেন ভাইয়া, বুঝাই দিই আরেকবার। আচ্ছা, সবাই বুঝছেন এটা সোজা ম্যাথ ছিল। হ্যাঁ, এটা সোজা ম্যাথ, কিন্তু পরেরটা সোজা ম্যাথ থাকবে না। দেখি পরেরটা আপনারা পারেন কিনা। এটা তো সবাই পারছেন মোরাললেস। আসেন এটা করেন। এই ম্যাথটার পরে আপনারা এখন এই ম্যাথটা সলভ করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এরকম একটা সার্কেল আছে, এই সার্কেলটা ঘুরতেছে। হ্যাঁ, ঘুরতে 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 সার্কেলটা এই পজিশনে আসছে।
এখন এই পজিশনে যখন আসছে সার্কেলে একটা পয়েন্ট ছিল হচ্ছে আমাদের এই জায়গায় এ পয়েন্ট, এই পয়েন্টে ঘুরতে ঘুরতে এখন এখানে চলে আসছে এই পয়েন্টটা, এবং আমরা জানি আমাদের রেডিয়াস হচ্ছে 5 মিটার। যদি সেটাই হয়, এটা এখান থেকে এই পর্যন্ত যদি চলে যায় আমাদের পয়েন্টটা, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যদি ধরে নেই যে 2.5 টাইমস রোটেশন হয়েছে, বা হচ্ছে যে ইট রোটেটেড 2.5 টাইমস, তাহলে আপনাকে জিজ্ঞেস করা হলো এ থেকে বি তে সরণ বা ডিসপ্লেসমেন্ট কত। সরি, এ থেকে বি না, এ থেকে, হ্যাঁ এ থেকে বি, মানে একই পয়েন্ট, জাস্ট এই পয়েন্টটার সরণ কত, ডিসপ্লেসমেন্ট কত জিজ্ঞেস করা হচ্ছে। কিভাবে বের করবেন? এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া যে এ থেকে বি তে হচ্ছে যে সরণ বা ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করা যায়? দূরত্ব তো আগে সবাই বের করতে পারবেন, আমি জানতে চাচ্ছি সরণ বা ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করবেন। 4 and 5 এর কনসেপ্ট বুঝেন নাই? আচ্ছা, 4 and 5 এর কনসেপ্ট হচ্ছে এরকম বুঝাইছি, এটা 5, এটা 4, তাহলে এটা হচ্ছে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ইকুয়াল টু দেখবেন হচ্ছে যে 3 স্কয়ার চলে আসবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে আমাদের এইটার এরিয়া কি হবে, যদি হচ্ছে পিথাগোরাসতেই 3 আসবে না, এটাই বুঝাইছি, আর কিছু না, সেটা আমি ডিরেক্টলি লিখে দিয়েছি। হ্যাঁ, বলেন দেখি এটার অ্যান্সার কত আসে, ট্রাই করেন নিজে নিজে। ট্যানজেন্ট দিয়ে করবেন। ওকে, আর বাকিরা? ওকে, বাকিরা? এখানে ছিল 5 মিটার হচ্ছে তার ব্যাসার্ধ, আড়াইবার ঘুরেছে, এটা বি পয়েন্টে গেছে, বলেছে আমাদের হচ্ছে যে সরণ কত, ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে। কিভাবে বের করব? দেখেন, এই টাইপের ম্যাথ যখন আপনাদের আসবে তখন আপনার মাথায় রাখবেন যদি এটা আড়াইবার ঘুরে, অর্থাৎ 2.5 টাইমস যদি তার এটা হচ্ছে যে রোটেশন হয়, তাহলে মাথায় রাখবেন এ থেকে বি তে হচ্ছে আমার পয়েন্টটা গেছে, এটা ডিসপ্লেসমেন্ট, এবং সেটা আড়াইবার ঘুরেছে। সো হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক? খেয়াল করে দেখেন, আমাদের এই ডিস্টেন্সটুকু লাগবে এ বি, রাইট? আমরা যদি এ বি ডিস্টেন্সটা চাই, আমরা চাইলে কিন্তু খুব সিম্পলি হচ্ছে, যেখানে আমি যে একটা সি পয়েন্ট নেই, তাহলে এ বি কে কি লেখা যায়? এ বি ইজ ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার লেখা যায়, তার উপরে রুট ওভার। এখন AC কত আসবে? AC হচ্ছে আমাদের, এটা তো আমাদের হচ্ছে কি, আমরা বলতে পারি হচ্ছে যে আমাদের যখন চাকা ঘুরে, আমরা 9, 10 এর ট্রিগোনোমেট্রি ম্যাথ করে আসছি, যখন চাকা ঘুরে তখন মূলত তার পরিধির সমান ডিসটেন্স আমরা কভার করি। তাহলে এই যে চাকাটা আছে সেটা হচ্ছে যে যদি আমি তার পরিধি ধরি, সেটা হচ্ছে 2πr, এবং সেটা আড়াইবার ঘুরেছে, তাহলে 2.5 ইন্টু আড়াই হবে হচ্ছে আমার কি, এতটুকু ডিস্টেন্স। এবং এইটা কি হবে? এটা আমাদের ব্যাসের সমান, তাহলে ব্যাস কত আছে আমাদের? 10, যেহেতু 5 মিটার ছিল। তাহলে ইন দ্যাট কেস কিছুই না, আমাদেরকে যখন এবি ডিস্টেন্সটা বের করতে বলেছে, মানে সরণটা বের করতে বলেছে, আমরা এখানে এইটা স্কয়ার প্লাস 10 স্কয়ার দিয়ে আমরা টোটাল রুট ওভার করে দিব, করে দিলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো। সবাই কি বুঝতে পেরেছি? কারণ সরণ মানে হচ্ছে ডিরেক্ট ডিস্টেন্স। তাহলে এখান থেকে এই যে পয়েন্টটা আছে, মানে এই যে সরলরেখা, সেই সরলরেখাটা ডিরেক্ট যে আমাদের মানে ডিস্টেন্সটা, মানে দৈর্ঘ্যটা হবে, সেটা আমাকে বের করতে বলেছে। সবার কি এতটুকু ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, আই গেস হচ্ছে যে সবার বোঝা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে আমাদের যদি এতটুকু কনসেপ্ট ডান হয়ে যায়, আমরা পরেরটাতে আগাবো। তাহলে আমাদের সরণ ও দূরত্ব সংক্রান্ত হচ্ছে যে বেসিক যে ম্যাথটা আছে সেগুলো আমরা কমপ্লিট করলাম। এটার পরবর্তীতে আসেন, এখন আমরা বিভিন্ন ভেক্টরের প্রকারভেদ পড়বো, এবং আজকের লেকচারটা মূলত হচ্ছে যে এই বিভিন্ন ভেক্টরের প্রকারভেদ পড়তে পড়তেই শেষ হয়ে যাবে আনফরচুনেটলি। আমাদের অনেকগুলো ভেক্টরের প্রকারভেদ, আমরা হচ্ছে এখন ভেক্টরের প্রকারভেদগুলো একটা একটা করে জানার চেষ্টা করব। প্রথমে আছে দেখেন সমজাতীয় ভেক্টর। আচ্ছা, এটা আছে সমজাতীয়, সরি আমি আগেরটাতে চলে আসছি, সরি, প্রথমটা হচ্ছে সঠিক ভেক্টর। ঠিক আছে, সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর কাকে বলে? লেখেন, যে ভেক্টরের মান অশূন্য, যে ভেক্টরের মান অশূন্য,
তাকে সঠিক ভেক্টর বলে। দেখেন ইংলিশ ভার্সনে দ্য ভেক্টর which has any magnitude but 0. তাকে আমরা বলছি প্রপার ভেক্টর। সো জেনারেলি অনেক ভেক্টর আছে যার কোনো মান নাই, আমরা দেখবো একটু পরে কিভাবে সেই ভেক্টর এক্সিস্ট করে, বাট সেই ধরনের ভেক্টর বাদে অন্য সকল ভেক্টরকে আমরা বলছি প্রপার ভেক্টর, বিকজ অ্যাটলিস্ট সেটার একটা মান আছে। তাহলে যে ভেক্টরের মান অশূন্য বা যে ভেক্টরের একটি সামওয়াট ভ্যালু আছে তাকে আমরা বলছি সঠিক ভেক্টর। চলে আসি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য, the vector with zero magnitude. The vector with zero magnitude. তাকে আমরা বলছি হচ্ছে যে নাল ভেক্টর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম জিরো ভেক্টর আবার কিভাবে, মানে জিরো মানে কি বলে এটাকে, ম্যাগনিটিউড ভেক্টর কিভাবে প্রডিউস হয়? মানে একটা ভেক্টর আছে যার কোনো মান নাই, তো এটা তো ভেক্টরই হলো না তিন শেষে, বিকজ তার তো মানই থাকতেছে না। বাট এই ভেক্টরগুলো প্রডিউস হচ্ছে কোথা থেকে? আসলে ঝামেলাটা কোন জায়গায় তোমাদেরকে বুঝাই বলি। এখানে দুইটা প্রসেস এটা হইতে পারে। প্রসেস নাম্বার 1, দুটো সমান ভেক্টর বিয়োগ, দুটো সমান ভেক্টর বিয়োগ বা সাবস্ট্রাকশন অফ টু ইকুয়াল ভেক্টরস আরেকটা যেটা হতে পারে দুটো বিপরীত ভেক্টর যোগ, addition of two opposite vectors. আচ্ছা, এখন মানেটা কি, মানে হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক একটু বুঝাই বলি। মনে করেন আপনি হচ্ছে যে দুটো ভেক্টর আছে বিপরীত, এ বি, দুটো সমান ভেক্টর আছে এ বি, তার আপনি এ বি ভেক্টর থেকে এ বি ভেক্টর মাইনাস করলেন, টেকনিক্যালি আপনার আসা হচ্ছে 0। এখন ভেক্টর থেকে ভেক্টর মাইনাস করলে কিন্তু স্কেলার 0 পাওয়া যাবে না, অর্থাৎ ভেক্টর থেকে ভেক্টর মাইনাস করলে একটা ভেক্টর মানই পাওয়া যাবে। এটা একটা বড় ধরনের ডিলেমা তৈরি হয়ে গেছে। তখন সবাই মিলে চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, আমরা একটা নতুন ভেক্টর বলি যাকে আমরা বলবো নাল ভেক্টর। নাল ভেক্টর মানে কি, সেটার কোনো মান নাই। সো জাস্ট এটা একটা ভেক্টর যেটা কিনা আগে হয়তো বা মান ছিল, এখন মাইনাস হওয়ার কারণে তার কোনো মান এক্সিস্ট করছে না। ক্লিয়ার? ঠিক একইভাবে যদি আমাদের দুটো বিপরীত ভেক্টর থাকে, যেমন এ বি প্লাস বি এ, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা জিরো ভেক্টর বা নাল ভেক্টর পাবো। ক্লিয়ার? কারো এতটুকুনি কনফিউশন হচ্ছে? সবাই কি নাল ভেক্টরটার ব্যাখ্যা বুঝেছি? ক্লাস কতক্ষণ হবে? ক্লাস জেনারেলি আমাদের 12:30 পর্যন্ত হওয়ার কথা, মানে 1.5 ঘন্টার ক্লাস। তো মনে হয় তার আগে শেষ হয়ে যাবে, বিকজ আমাদের পড়া অনেকখানি ডান। সবাইকে এতটুকু লিখতে পেরেছি? কারো কনফিউশন আছে? ওকে, তাহলে আমাদের সঠিক ভেক্টর বা শূন্য ভেক্টর সবগুলোই কমপ্লিটেড। আমরা এখন সঠিক ভেক্টর শূন্য ভেক্টর বোঝা গেল, আমরা সমজাতীয় ভেক্টরে চলে যাব। তো আসেন হেডিং দেন সমজাতীয় ভেক্টর। সমজাতীয় ভেক্টর বা সিমিলার ভেক্টর লেখেন যে সকল ভেক্টর রাশি একই কাজকে ব্যাখ্যা করে এবং একক একই
তাদের সমজাতীয় ভেক্টর বলে। ইংলিশ ভার্সনে লেখেন the vector which explains similar activity and the vectors হবে, হ্যাঁ, vectors and have same unit are called similar vectors. আচ্ছা, এখন জেনারেলি এটা কি বোঝায়? খুব সিম্পল জিনিস। আপনি কাউকে 5 নিউটন বলে ঘুষি মারলেন, কম্পেয়ার টু দ্যাট আপনি কাউকে 2 নিউটন বলে ঘুষি মারলেন। ঘুষি তো মারছেন, ফোর্স দিয়ে তো মেরেছেন। 5 নিউটন এবং 2 নিউটন দুইটাই কি একই টাইপের কাজ করে। তাহলে আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে এই যে 5 নিউটন 6 নিউটন এরা হচ্ছে আসলে কি ফোর্সকেই ব্যাখ্যা করে। তাহলে এরা কি হবে? এরা হবে হচ্ছে সিমিলার বা সমজাতীয়। এটা সিমিলার ভেক্টরস বা সমজাতীয় ভেক্টর। আর আমাদের এই জায়গায় 11 নিউটন এন্ড 6 মিটার পার সেকেন্ড মনে করেন আছে। এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের একটা ফোর্স এবং আরেকটা হচ্ছে আমাদের বেগ। এই দুটো কিন্তু নট সিমিলার। তারা মোটেও হচ্ছে সমজাতীয় হবে না, তারা সিমিলার হবে না। লজিক বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? ওকে, সবাই বুঝতে পেরেছেন। সবার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা পরেরটাতে আগাই। ওকে, সদৃশ ভেক্টরে চলে যাচ্ছি। সদৃশ ভেক্টরে লিখে ফেলেন লাইক ভেক্টর বা হচ্ছে সদৃশ ভেক্টর। এখানে মূলত আমাদের টোটাল 4টা বৈশিষ্ট্য থাকতে হবে একই সাথে। কি কি? নাম্বার 1, সদৃশ ভেক্টরকে সমজাতীয় হতে হবে, বা যেটা আমরা বলি সিমিলার ভেক্টর হতে হবে। দেন তার দিক একই হতে হবে বা সেম ডিরেকশন হতে হবে। তারপর তাদের সমান্তরাল, প্যারালাল হতে হবে, সমান্তরাল বা একই ধারক রেখার অংশ হতে হবে। প্যারালাল or belongs to same support line। এটা আমরা বুঝাবো একটু পরে, হ্যাঁ। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই, আপাতত জাস্ট লিখে রাখেন প্যারালাল or belongs to same support line। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মান সমান হওয়া আবশ্যক নয়। Same magnitude not required। Not required। তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে আসেন আমরা একটু ব্যাখ্যা দিই। এই যে এটার ব্যাখ্যাটা। তো প্রথমে আমরা বলছি যে সমজাতীয় হতে হবে বা সিমিলার হতে হবে, একই দিক বা একই ডিরেকশন বরাবর থাকতে হবে, সমান্তরাল কিংবা একই ধারক রেখার অংশ হতে হবে, এবং বলেছি মান সমান হওয়া আবশ্যক নয়। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, এই যে একই ধারক রেখার অংশ নয়, এটা মানেটা কি? একই ধারক রেখার যদি অংশ না হতে হয় তাহলে দেখেন, মনে করেন আমাদের এ আছে, এটা একটা ভেক্টর, বি আছে, এটাও একটা ভেক্টর, এবং সি আছে, এটা একটা ভেক্টর। এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এ এবং বি একই ধারক রেখার অংশ, ধারক রেখা বা সাপোর্ট লাইন সেম, ধারক রেখা বা সাপোর্ট লাইন হচ্ছে যে সেম। কিসের জন্য? এ আর বি এর জন্য। অন দি আদার হ্যান্ড, এখানে যদি আমি দেখি এ বি এবং বি সি তাদের মধ্যে সম্পর্ক, তাহলে এ এবং সি এবং বি এবং সি তারা সবাই হচ্ছে পরস্পর প্যারালাল। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে
আমাদের যদি এরকম একটা কেস হয় তাহলে সদৃশ ভেক্টর কাকে বলবো বা লাইক ভেক্টর আমি কাকে বলবো? লাইক ভেক্টরটা হচ্ছে এরকম একটা কেস যে মনে করেন আপনি কাউকে এই বরাবর 2 নিউটন দিয়ে একটু ঘুষি মারলেন, আবার আপনি এই বরাবরও তাকে হচ্ছে যে 6 নিউটন দিয়ে ঘুষি মারলেন, তারা কি একই ডিরেকশন বরাবর আছে না এবং তারা একই ধারক রেখার অংশ, তাহলে তারা হচ্ছে লাইক ভেক্টরস। তাহলে এই দুইটা কি সদৃশ বা লাইক ভেক্টরস। আবার মনে করেন একটা 2 নিউটন এদিকে আছে আর এটা হচ্ছে মনে করেন 4 নিউটন, তাহলে 2 6 4 তিনটাই কিন্তু পরস্পর সদৃশ ভেক্টর, বিকজ তারা আইদার সমান্তরাল অথবা একই সাপোর্ট লাইন বরাবর আছে বা ধারক রেখা বরাবর আছে। তাহলে কোনটা সদৃশ ভেক্টর হবে না? মনে করেন একটা হচ্ছে যে ভেক্টর 2 নিউটন এই বরাবর আছে আর একটা হচ্ছে 4 নিউটন এই বরাবর আছে, তাদের কি তাহলে ডিরেকশন সেম? ডিরেকশন সেম না, তাহলে এরা কিন্তু নট লাইক ভেক্টরস। লজিক বুঝতে পেরেছি যে কোনটাকে আমরা সদৃশ ভেক্টর বলবো, কোনটাকে সদৃশ ভেক্টর বলবো না, কোনটা লাইক ভেক্টর, কোনটা হচ্ছে যে নট লাইক ভেক্টরস। বুঝা গেছে? কারো কনফিউশন আছে? ওকে, কারো কোনো ধরনের কনফিউশন নাই, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। সবাই এতটুকু ডান? ওকে, সবার ডান হয়ে গেলে আমরা পরেরটা তাকাচ্ছি। এখন আসেন সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সবাইকে আগের স্লাইডটুকু তুলেছিলেন? আমি আগের স্লাইডটা আরেকবার দিচ্ছি, অনেক হয়তো তুলা বাকি আছে। সবাই এতটুকু তুলে নেন, তুলে ভাইকে একটু বললেন যে ভাই তুলা শেষ। ওকে, সবার তুলা শেষ, তাহলে আমরা আগাই। ওকে, সবার তুলা হলে আমরা আগাইতে থাকি, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এখন আসেন আমাদের হচ্ছে যে এটাতে আসেন সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরের কনসেপ্ট হচ্ছে আমাদের যদি দুটো ভেক্টরের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এরকম হচ্ছে বৈশিষ্ট্য থাকে। নাম্বার 1, তাদের সদৃশ প্লাস মান সমান। এর মানে কি? অর্থাৎ ভেক্টর দুটো হচ্ছে যদি লাইক ভেক্টর হয় প্লাস হচ্ছে তাদের ভ্যালু সমান হয়, তখন আমরা তাদেরকে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলবো। তাহলে সদৃশ ভেক্টরের বৈশিষ্ট্য কি কি ছিল? সমজাতীয় হতে হবে, একই দিক বরাবর হতে হবে, সাপোর্ট লাইন হতে হবে, অথবা হচ্ছে যে কি একই সাপোর্ট লাইন বা একই ধারক রেখার অংশ বা সমান্তরাল হতে হবে। এবং এটার সাথে এখন নতুন যুক্ত হলো যে তাদের মানটাও সমান হতে হবে। সদৃশ ভেক্টরের মান সমান হওয়া ম্যান্ডেটরি ছিল না, এখন মানটা সমান হলে আমরা তাকে ইকুয়াল ভেক্টর বলছি। এবং খেয়াল করে দেখো, এ এবং সি ভেক্টর তারা একই ধারক রেখার অংশ, এ এবং বি কিন্তু প্যারালাল, কিন্তু তারা তিনজনই কিন্তু পরস্পর সমান ভেক্টর। বিকজ ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি একই লাইন বরাবর আছেন কিনা, অ্যাজ লং অ্যাজ আপনি যদি প্যারালালি থাকেন তাও আপনাকে সমান ভেক্টর বলা হবে। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি? ওকে, তারপরটাতে আসেন বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর। বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টরের কাহিনী হচ্ছে যে সদৃশ ভেক্টর প্লাস দিক বিপরীত। অর্থাৎ আপনি হচ্ছে যে একটু আগে যেটা আমরা সদৃশ ভেক্টরের পড়তে সংজ্ঞা টঙ্গা পড়েছি বা মানে বৈশিষ্ট্য পড়েছি, যেমন যে সমজাতীয় ভেক্টর, ডিরেকশনটা হচ্ছে যে কি ছিল, ওটা একই ছিল, এবার জাস্ট ডিরেকশনটা অপোজিট। বাকি প্রত্যেকটা যে আমাদের বৈশিষ্ট্য সেটা একদম হুবহু সেম থাকবে। যেমন এটা 2 নিউটন এবং দেখেন 6 নিউটনটা অপোজিট সাইডে আছে, তাহলে এই দুটোকে আমরা বলছি বিসদৃশ ভেক্টর। সবাই একটু কষ্ট করে তুলে নেন, ভাইয়ের তো অলরেডি লেখা আছে, তো ভাইয়ের কষ্ট হচ্ছে না, আমরা তার পরেরটাতে চলে যাব। আচ্ছা, অলরেডি একজন জিজ্ঞেস করছে ভাইয়ের কয়টা হচ্ছে এরকম প্রকারভেদ আছে? প্রকারভেদের অভাব নেই, অনেস্টলি প্রকারভেদ অনেক, আমরা দেখাবো একটা একটা করে, সমস্যা নেই। সবার তুলা হইলে বললেন যে ভাইয়া তুলা শেষ, আমরা আগাইতে পারি। আচ্ছা, ডান, ভেরি গুড। তাহলে সবার হচ্ছে যে তুলা আই গেস ডান, যে আমাদের তাহলে সমান ভেক্টর কি, বিসদৃশ ভেক্টর কি, আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে যে তাহলে একটা একটা করে ডিটেইল বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসবো বিপরীত ভেক্টরে বা অপোজিট ভেক্টরের কনসেপ্টে। বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টরের কনসেপ্ট হচ্ছে বিসদৃশ প্লাস মান সমান। অর্থাৎ আমাদের এই জায়গায় ভেক্টর দুটো হচ্ছে যে কি হবে,
বিসদৃশ ভেক্টরে আমাদের কনসেপ্ট কি ছিল, যে আমাদের হচ্ছে যে দুইটা জাস্ট অপোজিট দিকে থাকবে, বাট এবার বিসদৃশের পাশাপাশি তাদের কি মানটাও সমান হইতে হবে, তাহলে আমরা তাদেরকে পরস্পর বিপরীত ভেক্টর বলবো। এটাকে আরেকটা ভাবে সংজ্ঞায়িত করা যায়, যে সকল সমান ভেক্টরের দিক বিপরীত তাদেরকে আমরা চাইলে হচ্ছে যে অপোজিট ভেক্টর বলতে পারি। অর্থাৎ যদি আমাদের দুটো ভেক্টর থাকে এবং তারা ইকুয়াল ভেক্টর হয়, ইকুয়াল ভেক্টর হওয়ার অনেকগুলো শর্ত ছিল, তারা যদি ইকুয়াল ভেক্টর হয় কিন্তু তাদের ডিরেকশনটা অপোজিট হয়, তাহলে ইন দ্যাট কেস আমরা অলসো তাদেরকে বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর বলবো। সবাইকে কনসেপ্ট বুঝেছি? কারো কনফিউশন আছে? আচ্ছা, আই গেস তাহলে কারো কোনো ধরনের কনফিউশন থাকার কথা না যে বিপরীত ভেক্টর বা হচ্ছে অপোজিট ভেক্টর কি। আমরা চলে আসবো বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টরে। রেসিপ্রোকাল ভেক্টর কিছুই না, এটা হচ্ছে সদৃশ ভেক্টর হবে, বা সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টরের পাশাপাশি আমরা জানি যে যদি আমাদের একটা ভেক্টরের মান হয় 5 নিউটন, তো এটা হবে 1/5 নিউটন, অর্থাৎ তাদের যে মান বা ম্যাগনিটিউড সেটা হবে পরস্পর রেসিপ্রোকাল বা বিপ্রতীপ। তাহলে একটা 5 নিউটন 1/5 নিউটন, তাহলে এগেন সেম জিনিস, যে আমাদের যদি বিপ্রতীপ ভেক্টরের কথা চিন্তা করি তাহলে তাদেরকে সদৃশ ভেক্টর হতে হবে। সদৃশ ভেক্টরের যে সবগুলো বৈশিষ্ট্য, সমজাতীয় ভেক্টর, একই ডাইরেকশন, মানটা সমান হওয়া আবশ্যক না ছিল, এবার হচ্ছে মানটা সমান হওয়া আবশ্যক, এই জাস্ট হচ্ছে আমাদের ডিফারেন্স। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে অনেকখানি পড়া পড়ে ফেলেছে, আমাদের প্রায় হচ্ছে যে ভেক্টরের অনেকগুলো প্রকারভেদ শেষ। আমাদের জাস্ট 4টা ভেক্টর আছে, 4টা ভেক্টরের প্রকারভেদ পড়লেই আমাদের মোটামুটি ভেক্টরের প্রকারভেদটা কমপ্লিট হয়ে যাবে। ভেক্টরের প্রকারভেদ কমপ্লিট হওয়ার পরে আমাদের হচ্ছে যার 3টা, আমাদের টোটাল হচ্ছে 5টা স্লাইড আছে। তো 5টা স্লাইড আমাদের পড়তে বেশি সময় লাগবে না, আমাদের অলরেডি আজকের পড়ার প্রায় 75%-এর উপরে শেষ, তার বলতে পারেন 80% পরে আমাদের প্রায় ডান। সবাইকে এতটুকু লিখেছি? আচ্ছা, বিপ্রতীপ ভেক্টর টেক্টরের তাহলে আমাদের কোনো ধরনের কনফিউশন বাকি থাকার কথা নয়। আমরা তাহলে এগিয়ে যাচ্ছি, আমাদের পরবর্তী ভেক্টরটাতে আমরা আগে যাব। কারো যদি কোনো অংশ বুঝতে সমস্যা থাকে বা স্লাইড মিস আউট করেন আমাকে বললেন, আমি হেভিলি রেকমেন্ড করি ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে। অনেক আপনারা এটা জমায় রাখেন, পরে নোট ডাউন করবো, পিডিএফ দেখে নিব, এই ধান্দাবাজি না করে জাস্ট ট্রিট করেন যে এটা আপনার ক্লাস এবং আপনি এটা আর পরে পাবেন না। তাহলে সেইভাবে সেই মনোযোগ দিয়ে এবং সেই ইম্পর্টেন্স দিয়ে পড়েন। এখন আসেন একক ভেক্টর। একক ভেক্টরের সংজ্ঞা কি? যে ভেক্টরের মান 1 তাকে আমরা বলছি একক ভেক্টর। সো কোন ভেক্টরকে আমরা যদি হচ্ছে দেখি যে তার মানটা হচ্ছে 1 ইউনিট, তাহলে তাকে আমরা একক ভেক্টর বলবো। যেমন কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা যে ভেক্টরটা পাবো তাকে আমরা বলছি একক ভেক্টর। দ্য ভেক্টর উইচ হ্যাজ 1 ম্যাগনিটিউড তাকে আমরা বলছি একক ভেক্টর। এবং এই ভেক্টরটা কিভাবে পাওয়া যায়? যদি আমরা তাকে তার মান দ্বারা ভাগ করি। আচ্ছা, ব্যাখ্যাটা বুঝাই। তো একক ভেক্টর মানে বুঝতে পারতেছেন 1 নিউটন, কাউকে আমি 1 নিউটন ফোর্সে হিট করলে সেটাকে আমরা একক ভেক্টর বলছি। বাট হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক আউট? মনে করেন এই বরাবর একটা 6 নিউটনের হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? ভেক্টর লাইন দেখতে পাচ্ছি। আমরা যদি তাকে 6টা মানে ভাগে ভাগ করে ফেলি, 6টা ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা কি একটা করে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর প্রডিউস হচ্ছে না? এই জিনিসটা আমরা ব্যাখ্যা করছে যে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলতে বোঝায় আমাদের একটা ভেক্টর থাকবে, তাকে আমরা তার মান দ্বারাই ভাগ করব। তাহলে 6 নিউটনকে 6 দ্বারা ভাগ করলে কি 1 নিউটনের 6টা ভেক্টর পাওয়া যাবে। তাহলে এই যে 1 নিউটনের 6টা ভেক্টর পাচ্ছে, এরা প্রত্যেক হচ্ছে এক একটা একক ভেক্টর। বুঝাতে পারছি? তাহলে একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। ক্লিয়ার? পরেরটাতে আসেন, অবস্থান ভেক্টর বা পজিশনাল ভেক্টর। তো আমরা যদি মূল বিন্দুর সাপেক্ষে কোনো নাম কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর সরণ ভেক্টরকে তার অবস্থান ভেক্টর বলে। এটাকে আমি একটু ভালোভাবে ব্যাখ্যা দিব, বাট তার আগে আপনারা একটু তুলতে পারেন। এখানে যা সুন্দর মতো ডেফিনেশনটা আছে, আগে আপনাকে ডেফিনেশনটা তুলেন, তারপরে আমি ব্যাখ্যা দিব যে আসলে অবস্থান ভেক্টরটা কাজ করে কিভাবে। এটা আপনারা যখন 9-10-এ ছিলেন, 9-10-এ আপনাদের হায়ার ম্যাথে চ্যাপ্টার হচ্ছে যে 12 যে ভেক্টর চ্যাপ্টারটা ছিল, সেখানে আপনাদের এই পজিশনাল ভেক্টরটা পড়ানো হয়েছে। আমি জানি না আপনারা কিভাবে পড়েছেন, আমি আমার 9-10-এর বাচ্চাদেরকে কিন্তু পজিশনাল ভেক্টর বেশ ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, এবং আমি ওইটা দিয়ে অনেক ম্যাথটা তো করে, ওরা পজিশনাল ভেক্টর যথেষ্ট স্ট্রং। ইনশাআল্লাহ আপনারাও হয়ে যাবেন। মূল বিন্দুর সাপেক্ষে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর সরণ ভেক্টরকে তার অবস্থান ভেক্টর বলে, বা দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর অফ এনি পয়েন্ট উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন ইন আ কার্টেসিয়ান প্লেন, তাকে আমরা বলছি হচ্ছে পজিশনাল ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর সরণ ভেক্টরকে আমরা তার অবস্থান ভেক্টর বলছি। আর দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর অফ এনি পয়েন্ট উইথ রেসপেক্ট টু দি অরিজিন ইন আ কার্টেসিয়ান প্লেন ইজ কল্ড পজিশনাল ভেক্টর। এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, বাট আমি আরেকটু সুন্দর করে হচ্ছে যে লিখে লিখে এখন পড়াবো। সবাই এতটুকু লিখেছি? আচ্ছা, লিখেছেন। আসেন, আমাদের যদি সবার এতটুকু লেখা হয়ে থাকে তাহলে আমরা একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের এই অবস্থান ভেক্টরটা কিভাবে পাওয়া যায় বা এটার মানে কি। অবস্থান ভেক্টরটা পাওয়ার জন্য এই হচ্ছে আমাদের অবস্থা, এটা আমাদের একটা কার্টেসিয়ান প্লেন, এক্স ও এক্স প্রাইম,
ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমরা মনে করেন এটা হচ্ছে ও পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে এ, আমরা ডিরেক্টলি ও এটাকে কানেক্ট করে দিচ্ছি। তাহলে ও একে যদি আমরা ডিরেক্টলি কানেক্ট করে দিই তাহলে আমরা বলতে পারি এই যে ও এ রেখাটা আমরা পেলাম, এই ও এ রেখাটা হচ্ছে আমাদের দিন শেষে হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। কি বলবো? ও এ যে আমাদের ভেক্টরটা আছে এটা হবে আমার এ বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর বা পজিশনাল ভেক্টর অফ, বা ও এ is the positional vector of A. এই হচ্ছে আমাদের টোটাল ভেক্টর। তাহলে আমরা ও থেকে ডিরেক্টলি এ পর্যন্ত যে বিন্দুটা পাচ্ছি তাকে আমরা বলছি আমাদের পজিশনাল ভেক্টর অফ এ পয়েন্ট। সবাই কি ক্লিয়ার? কারো কনফিউশন আছে? লিখেন নাই আগেরটা? দেখেন এই জায়গায় সবার ডান হয়েছে? আমরা আগাতে পারি? ওকে, সবার আই গেস ডান। তাহলে আমরা হচ্ছে যে আগানো হয়ে গেলে এটা আমাদের পজিশনাল ভেক্টরের ব্যাখ্যা একটু তুলে নেন যাদের যাদের বাকি ছিল বা যারা মিস আউট করেছেন। ওকে, তাহলে আমরা অবস্থান ভেক্টর বা পজিশনাল ভেক্টর কাকে বোঝায় আমরা সেটাও বুঝতে পারছি। তাহলে আমাদের যদি এগুলো সব বোঝা হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। আমাদের এটা যদি ডান হয় একটু দেখেন ভেক্টরের প্রকারভেদে আমাদের লাস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে সমরেখ ভেক্টর, বা যেটাকে আমরা বলি কোলিনিয়ার ভেক্টর। এটাকে আমরা বলি সমরেখ কিংবা কোলিনিয়ার। সো প্রথমে আছে সমান্তরাল বা প্যারালাল। সো যদি কোনো ভেক্টরকে সমরেখ হতে হয় তাহলে তাকে দুটো বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে, মানে দুটোর যে কোনো একটা বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। একটা হচ্ছে তাকে প্যারালাল বা সমান্তরাল হতে হবে, অথবা তাকে একই ধারক রেখার অংশ বা তাকে পার্ট অফ দি সেম সাপোর্ট লাইন হতে হবে। সো ফর এক্সাম্পল এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর। এই তিনটেই সমরেখ ভেক্টর, বিকজ তারা আইদার একই সাপোর্ট লাইনে আছে অথবা তারা প্যারালাল আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টরের কনসেপ্ট। সমতলী বা কোপ্ল্যানারের কনসেপ্ট কি? একই প্লেনে হতে হবে, একই তলের উপর হতে হবে। যেমন আমি এই যে বোর্ডে যা যা লিখতেছি এগুলো সব কোপ্ল্যানার, বিকজ এখানে একটা তলের উপরে সব লেখনি আসছে। তাহলে এই জায়গায় একটা তলের উপরে যদি অনেকগুলো ভেক্টর থাকে তাকে আমরা বলছি কোলিনিয়ার। যেমন কোপ্ল্যানার, যেমন আমার আইপ্যাডের উপরে যদি আমি এই কলমটা রাখি, আমার হাতটা রাখি, তাহলে তারা কোলিনিয়ার, মানে তারা হচ্ছে কোপ্ল্যানার। আর যদি আমরা এই বরাবর হচ্ছে একটা আমাদের হাত রাখি তাহলে সেটা কি হবে? এই প্লেন বা হচ্ছে যে তলের উপরে লম্ব। তাহলে ইন দ্যাট কেস আমরা সেটাকে বলবো কি? আমরা বলবো হচ্ছে যে সেটাকে একটা কোপ্ল্যানার ভেক্টর বাদে অন্য কোনো একটা ভেক্টর। ক্লিয়ার? সবাই তাহলে বুঝতে পারছে আই গেস আমাদের এতটুকু কনসেপ্ট। আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে যে কোলিনিয়ার বা হচ্ছে যে কোপ্ল্যানার এবং কোলিনিয়ার আমাদের দুই ধরনের হচ্ছে ভেক্টরেরই কনসেপ্ট টান। আমরা সোজা সোজা দুটো হচ্ছে কনসেপ্ট দিয়ে আমাদের ভেক্টরের প্রকারভেদ ফাইনালি শেষ করেছি। বোরিং পার্ট শেষ। এখন যাচ্ছে আমাদের এক্সাইটিং কয়েকটা ছোট ছোট পার্ট বাকি। আমরা এখন পড়বো হচ্ছে ভেক্টরের পরিবর্তন বা চেঞ্জ অফ ভেক্টর। ভেক্টরের পরিবর্তন পড়ার জন্য আমরা একটা ছোট্ট হচ্ছে যে অ্যানালজি ব্যবহার করব। এটার জন্য আমাদের এখানে একজন ভলান্টিয়ার দরকার। তো ভলান্টিয়ার হিসেবে চলো আমরা নাইমকে নিই, ঠিক আছে? তো মনে করো নাইম, আমরা একটা ঘটনা শুনবো। হ্যাঁ, ঘটনা শুনলে দেখবেন অটোমেটিক্যালি আপনি বুঝে ফেলছেন। ঘটনাটা হচ্ছে নাইম হঠাৎ করে একদিন রাস্তায় বের হয়েছে। রাস্তায় বের হয়ে সে হচ্ছে যে তার স্কুলে যাওয়ার কথা, কিন্তু সে স্কুল বাঙ্ক দিয়েছে। স্কুল বাঙ্ক দিয়ে সে রাস্তায় হাঁটছে। রাস্তায় হেঁটে হেঁটে দেখলো হঠাৎ করে সামনে নাইমের যে খুব পছন্দের একজন মেয়ে আছে, তারকে সে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে নাইম দিছে দৌড়। তাহলে নাইম হচ্ছে আগে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, এবার সে দৌড় দিয়ে চলে গেল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে।
তাহলে কি এটা নাইমের ইনিশিয়াল ভেলোসিটি, এটা নাইমের পরের ভেলোসিটি। এখন ইনিশিয়াল আর পরের যে ভেলোসিটি সে দুটো কি ডিফারেন্ট না? দুটোই ভেক্টর রাশি, কিন্তু একটা কি 5 আর একটা 15, অর্থাৎ এখানে মানের পরিবর্তন হয়েছে। শুধু মানের পরিবর্তনের কারণেও কিন্তু আমরা বলতে পারি যে ভেক্টর রাশি ভেলোসিটিটার পরিবর্তন হয়েছে। তাহলে দেখো শুধু মান পরিবর্তনের মাধ্যমে ভেক্টর রাশি পরিবর্তন হতে পারে। আচ্ছা, সেকেন্ড কেস অ্যানালিসিসে আসো। সেকেন্ড কেসে দেখা যাচ্ছে যে নাইম এরকম করে যাচ্ছিল 15 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু যে দেখলো আসলে যে মেয়েটাকে সে পিছন থেকে দেখেছে সেটা আসলে হচ্ছে যে একজন বড় চুলালা ভাইয়া। এখন এটা দেখার পরে নাইম তো হচ্ছে যে ঝামেলায় পড়ে গেছে, তো নাইম সুন্দর মতো 15 মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে দৌড় দিছে। তাহলে নাইম কিন্তু এবার কোনো ধরনের তাদের হচ্ছে মান চেঞ্জ করে নাই, বাট কি ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে না? ডিরেকশনটা চেঞ্জ। তাহলে ডিরেকশন যে চেঞ্জ হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি তার শুধুমাত্র দিকটা পরিবর্তন হয়েছে। কিন্তু এই দিক বরাবর 15 মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার এই দিক বরাবর 15 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া কি সেম? না, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হলো, কিন্তু আমরা বলতে পারি নাইমের ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। এখন থার্ড কেস হচ্ছে নাইম দূর থেকে এরকম করে হচ্ছে যাচ্ছিল, যেতে যেতে দেখলো সামনে হঠাৎ করে নাইমের আব্বু দাঁড়ানো। আঙ্কেলও কেন জানি হচ্ছে যে ওই রাস্তা দিয়ে আসতেছে, আর নাইম তো স্কুল বাং দিছে। নাইম কি করলো, আঙ্কেলকে দেখে সুন্দর করে এই দিক বরাবর 50 মিটার পার সেকেন্ড বেগে ওর জানের ভয় নিয়ে দৌড় দিল। তাহলে আগে যাচ্ছিল এই বরাবর, ডিরেকশন এবং মান দুটোই চেঞ্জ, তার সাথে সাথে নাইমের বুকটাও ধকফক করছে। তাহলে এই যে সুন্দর করে নাইমটা ডিরেকশন এবং ভ্যালু দুটোই চেঞ্জ করলো, সেটার মাধ্যমে কি হয়, আমাদের ভেক্টর রাশি পরিবর্তন হয়। তাহলে ভেক্টর রাশি পরিবর্তন তিন ভাবে হতে পারে: শুধু মান পরিবর্তন, শুধু দিক পরিবর্তন, মান এবং দিক উভয় একসাথে পরিবর্তন। বুঝতে পেরেছি? কারো কি কনসেপ্টে সমস্যা আছে? কারো প্রবলেম আছে? না থাকলে আমরা আগাই। ওকে, সবাই বুঝে ফেলছেন। তাহলে সবাই যদি বুঝে ফেলেন তাহলে আমরা হচ্ছে যে এটাতে চলে যাই। সেটা হচ্ছে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর কি ত্বরণ আছে? বা ডাজ অ্যান অবজেক্ট রোটেটিং অ্যাট ইউনিফর্ম স্পিড হ্যাভ এক্সিলারেশন? আমরা এখন সমদ্রুতিতে একটা বস্তুকে ঘুরাচ্ছি, সেটার কি আসলে কোনো ধরনের ত্বরণ আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, ত্বরণ আছে। কেন? দেখো, যখন এই বরাবর যাচ্ছিল তখন তার ভেলোসিটি কি এই বরাবর ছিল না, বা বেগ এই বরাবর ছিল? যখন এই পয়েন্ট আসে তখন তার ভেলোসিটি এই বরাবর বা বেগ এই বরাবর, তাহলে তার বেগটা কি পরিবর্তন হয়েছে না? তাহলে আমরা বলতে পারি যে তার ত্বরণ যেমন পরিবর্তন, মানে তার দিকের পরিবর্তন হচ্ছে, এবং দিকের পরিবর্তন হলে অবশ্যই ত্বরণ থাকবে। কি বললাম? দিকের পরিবর্তন হলে অবশ্যই ত্বরণ থাকবে, কারণ তখন আমাদের কার দিকের পরিবর্তন হচ্ছে? ভেলোসিটি কিংবা বেগ, ভেলোসিটি কিংবা বেগের দিকের পরিবর্তন হচ্ছে। মান সেম আছে সমদ্রুতি যেহেতু, বাট দিকের পরিবর্তন হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে অবশ্যই ত্বরণ এক্সিস্ট করে। ক্লিয়ার? বুঝতে পারলাম? কারো কি কনফিউশন আছে? ওকে, আমাদের সব পড়াশোনা শেষ হয়ে গেলে লাস্ট স্লাইডে চলে আসছি। আমাদের জাস্ট একটা স্লাইড পড়লেই আমাদের আজকের লেকচার কমপ্লিটেড। অনেক কিছু পড়াইছি টেকনিক্যালি, মানে হিউজ অ্যামাউন্ট অফ কিন্তু কন্টেন্ট আমরা কভার করে ফেলেছি। এবং আমি তোমাদের ক্লাসে প্রথমে প্রমিস করেছিলাম যে আমি ক্লাসে এমন ভাবেই পড়াবো যে তোমার একটা কম টাইমের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ কন্টেন্ট শেষ হয়ে যাবে। বিকজ আমি আর 10টা লাইভ ক্লাসের মধ্যে বারবার লাইক করো, শেয়ার করো বলতে থাকবো না। যার পড়া দরকার সে পড়বে, আমার কাছে পড়ানো। লাইক শেয়ার দিয়ে আমার কোনো একটা লাভ নাই খুব একটা। আমি জাস্ট চাই যে মানুষটা পড়তে আসে সে যেন ঠিক মতো পড়ে। এটা আমাদের লাস্ট স্লাইড আজকের, সেটা হচ্ছে ভেক্টর ও স্কেলারের পার্থক্য বা ডিফারেন্স অফ ভেক্টর এন্ড স্কেলার। দেখো, ফার্স্ট স্লাইড মানে ফার্স্ট পার্থক্যটা বুঝে দিই। শুধুমাত্র মান বা অনলি ম্যাগনিটিউড, এটা তো আপনি অলরেডি বুঝেন যে শুধুমাত্র মান যদি হচ্ছে যে আমাদের থাকে তাহলে সেটা স্কেলার। ভেক্টরে কি মান এবং দিক দুটোই দরকার, বীজগাণিতিক যোগের নিয়ম অনুসরণ করে। স্কেলার রাশি হচ্ছে যে সবসময় যত ধরনের নর্মাল যোগ বিয়োগ, যেমন 2 + 3 = 5, এটা যোগ করে। ভেক্টর কিন্তু বিশেষ নিয়ম অনুসরণ করে, যেমন 3 আর 2 যোগ করলে ভেক্টরে 5 নাও আসতে পারে, 4ও আসতে পারে, 3ও আসতে পারে। কিভাবে আসে সেটা আমরা পরে দেখবো, বাট ভেক্টর বিশেষ নিয়ম অনুসরণ করে। নাম্বার 3, শুধুমাত্র মান পরিবর্তন হলে স্কেলার রাশি পরিবর্তন হয়, বিকজ স্কেলার রাশিতে শুধু মানই পরিবর্তন সম্ভব। ভেক্টরে কিন্তু মান, দিক এবং শুধুমাত্র মান এবং মান ও দিক তিনটাই কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব। সো ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের সবগুলোই পসিবল। স্কেলার রাশিতে এক প্রকারই গুণ আছে। কয় প্রকার গুণ? একটা। স্কেলার রাশিতে আর কোনো ধরনের গুণ নাই। ভেক্টর রাশিতে 3 প্রকার গুণ আছে: স্কেলার, ভেক্টর, ডট।
আমরা দেখবো প্রত্যেকটা কিভাবে কাজ করে, আর তারপরে লাস্টে তুমি এক্সাম্পল দিয়ে দিতে পারো। এখানে অনেক কিছু তুমি এখনো বুঝবা না, বিকজ তুমি এখনো ভেক্টরের যোগ বিয়োগ বা ভেক্টরের মাল্টিপ্লিকেশন এগুলো এখনো শিখো নাই। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট আপাতত তুলে রাখো, যেহেতু লেকচার প্রোগ্রেশনে এটা আসছে। বাট ইভেনচুয়ালি চ্যাপ্টার যত তুমি প্রোগ্রেস করবে তোমার এগুলো তত আরো ইজিলি তুমি বুঝতে পারবা। ওকে, আমাদের এরই সাথে বলতে পারেন আজকের লেকচারটা কমপ্লিটেড। আজকের লেকচারে যদি আমি একটু ওভারভিউ দিই যে আমি কি কি পড়িয়েছি, সেটা আমি দিচ্ছি, তার আগে আপনারা সবাই একটু তুলে নেন, আপনাদের সময় দিলাম। ইন্টায়ারলি আপনারা যদি হচ্ছে যে টোটাল এই ভেক্টর চ্যাপ্টারটা আমার কাছে কমপ্লিট করেন, তাহলে আপনাদের আমি টোটাল পড়াবো 175 স্লাইডস বা 175টা স্লাইডের মতো পড়াবো, এবং আমাদের 12 থেকে 13টা লেকচারে কমপ্লিট হবে। সো বুঝতেই পারছেন প্রত্যেকটা 1.5 ঘন্টা ক্লাসে অনেক পাওয়ার প্যাকড ক্লাস হবে। এর মানে হচ্ছে আমি আপনাদেরকে প্রচুর পরিমাণ কন্টেন্ট হচ্ছে যে কভার করে দেওয়ার চেষ্টা করব, এবং এই কারণে আমি সপ্তাহে 2 দিন ক্লাস নিব। আমি মাঝখানে একবার সপ্তাহে 3 দিন ক্লাস নিয়েছিলাম, নিয়ে যেটা প্রবলেম হয় যে অনেক সময় তোমরা ক্লাস যদি মিস আউট করো বা তোমরা তো বাসায় ঠিক মতো পড়ো না, তো দেখা যায় 2 দিনের কন্টেন্ট না তুমি অ্যাটলিস্ট বাসায় 1 সপ্তাহে কভার করার একটা সময় পাও, আর 3 দিন পড়ালে তোমাদের কন্টেন্ট কভার করতে অনেক কষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে ইচ্ছা করে 2 দিন পড়াবো, বাট চেষ্টা করবো এই পেসে প্রপারলি পড়াইতে। কারো কি আজকে কোনো ধরনের সমস্যা আছে, বা হচ্ছে যে এই পেসে পড়ালে কি কারো কোনো ধরনের প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আচ্ছা আমাদের কাজ ডান। তাহলে আমরা মোটামুটি আজকে ক্লাস এখানে রাখছি। ওয়ান্স এগেন এটা এইচএসসি 26-এর অ্যাডভান্স ব্যাচের ক্লাস। আপনাদের আজকের ক্লাসের স্লাইডগুলো আমি গ্রুপে কি আপনাদের হচ্ছে যে পেজেই দিব, সমস্যা নাই। আর যদি কেউ হচ্ছে যে এখনো আমাদের কোর্সে এনরোল করতে চান, সেটা ডিটেইল এখানে দেওয়া আছে। মানডে টু ওয়েডনেসডে 11টার সময় আমরা হচ্ছে টোটাল এই 4টা চ্যাপ্টার সাইকেল 1-এ পড়াবো। মেজরিটি কলেজে 4টা চ্যাপ্টারই প্রথমে পড়ায়। তো তোমাদের মোটামুটি কলেজ শুরু হওয়ার আগে আগেই দেখবা ফার্স্ট টিউটোরিয়াল এক্সামের পড়াশোনা শেষ হয়ে যাবে। 1.5 ঘন্টার ক্লাস হবে, যেটা আজকে ক্লাসে তো আপনারা সবাই নমুনায় দেখলেন। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে আমরা জুমে ক্লাস নিব। আজকে আমরা জাস্ট হচ্ছে যে প্রমোশনাল হিসেবে হচ্ছে যেটা ফ্রিতে সবাইকে দিচ্ছি, বাট আমরা আস্তে আস্তে এই পুরো সবকিছুই জুমে কনভার্ট করে নিব। এবং গত বছর আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট হচ্ছে যে এইচএসসির অ্যাডভান্স ব্যাচগুলোতে ছিল। তো আশা করি এবারও আপনাদেরকে একটা প্রপার সার্ভিস দেওয়া যাবে। আর যদি কেউ বই কিনতে চান, এই বইগুলো কিনতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে আবার বুধবারে।